আসসালামু আলাইকুম। ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লায় ভর্তিকৃত নবাগত একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদেই আছো। শিক্ষার্থীরা, তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে শুরু করতে যাচ্ছ। প্রতিষ্ঠিত হবার পিছনে এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিগত ধাপের তুলনায় প্রতিষ্ঠানের পরিসর যেমন বড়, সিলেবাসের পরিসরও সেই তুলনায় এক ধাপ বিস্তৃত। তাই বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে তোমরা আগের চেয়ে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হবে। আশা করি তোমরা মেধায়, আচরণে ও যোগ্যতায় ভালো প্রতিষ্ঠানের শিক্ষার্থীর পরিচয়টুকু ধারণ করতে সচেষ্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এই কলেজ প্রাঙ্গণে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ আক্তার, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা। আমরা আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ছোট্ট একটি সহজ অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় উদ্ভিদ কোষ প্রাচীর। শুরুতে আমরা জেনে নিব উদ্ভিদ কোষ প্রাচীর কি। উদ্ভিদ কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। এই কোষ প্রাচীরের গঠনটিকে আমরা দুইটি ভাগে আলোচনা করব। একটি হচ্ছে ভৌত গঠন, আর একটি হচ্ছে রাসায়নিক গঠন। প্রথমে আমরা আলোচনা করব ভৌত গঠন। ভৌত গঠন সম্পর্কে এখন আলোচনা করছি। কোষ প্রাচীরটি সাধারণত কোনো একটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীর তিনটি ভিন্ন ভিন্ন স্তরে বিভক্ত থাকে। প্রথম স্তরটি হলো মধ্যপর্দা, দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর, তৃতীয় স্তরটি হলো সেকেন্ডারি প্রাচীর। পাশে একটি ছবি খেয়াল করো, কোষ প্রাচীরের গঠন। ছবিটিতে একেবারে সেন্টারে যে কালো অংশটি দেখানো হয়েছে, এটি হচ্ছে মধ্যপর্দা, এক স্তর বিশিষ্ট মধ্যপর্দা। এর বাইরে বা এর অন্তঃস্তরে লাল যে অংশটুকু দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটিও এক স্তর বিশিষ্ট। আর এর ভেতরে তিন স্তর বিশিষ্ট অধিক পুরুত্ব বিশিষ্ট একটি অংশ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আমরা এখন পর্যায়ক্রমে তিনটি স্তরের ভৌত গঠন নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ছবিটি ভালোভাবে খেয়াল করেছো। আমরা এর পরবর্তী পর্যায়ে যাই। প্রথমে আমরা আলোচনা করব মধ্যপর্দা নিয়ে। এই কোষ প্রাচীরের এই মধ্যপর্দাটি মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে সূচনা ঘটে। এটি দুটি উপাদান নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, যা সাইটোপ্লাজম থেকে আসে, আর দ্বিতীয় উপাদানটি হচ্ছে প্যাকটিন জাতীয় ভেসিকলস, এটি গোলজি বডি থেকে আসে। এই ফ্রাগমোপ্লাস্ট এবং প্যাকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দা তৈরি করে। আর এই মধ্যপর্দাটি পাশাপাশি অবস্থিত দুটি কোষের সাধারণ পর্দা হিসেবে কাজ করে। এবারে লক্ষ্য করো প্রাথমিক প্রাচীরের গঠন উপাদান। প্রাথমিক প্রাচীরের গঠন উপাদান তিনটি। এটি হচ্ছে কোষ প্রাচীরের তিনটি স্তরের মধ্যে দ্বিতীয় স্তরটি, প্রাথমিক প্রাচীর। এখানে তিনটি গঠন উপাদান নিয়ে এই প্রাথমিক প্রাচীরটি গঠিত: সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। এই তিনটি পদার্থ মধ্যপর্দার উপরে জমা হয়,
জমা হয়ে একটি পাতলা স্তর তৈরি করে। এই পাতলা স্তরটির নামই হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটি 1 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হয়ে থাকে। এবারে খেয়াল করো সেকেন্ডারি প্রাচীরের গঠন উপাদান। সেকেন্ডারি প্রাচীরের গঠন উপাদান দুইটি, সেলুলোজ এবং লিগনিন। শিক্ষার্থীরা, এই সেলুলোজ এবং লিগনিন নিয়ে গঠিত এই স্তরটি অধিকতর পুরু। 3টে স্তরের মধ্যে সবচেয়ে পুরু হচ্ছে এই স্তরটি। এটি 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হয়ে থাকে। এই হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন। শিক্ষার্থীরা, আমি আরেকবার সংক্ষেপে এই উদ্ভিদ কোষ প্রাচীরের ভৌত গঠনটি আরেকবার বলছি, তোমরা খেয়াল করো। আমি এখানে বলেছি ভৌত গঠনের মধ্যে উদ্ভিদ কোষ প্রাচীরটি 3টি স্তরে বিভক্ত থাকে। একটি হচ্ছে মধ্যপর্দা, দ্বিতীয় স্তরটি হচ্ছে প্রাথমিক প্রাচীর, তৃতীয় স্তরটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এর মধ্যে মধ্যপর্দাটি মাইটোসিস সেল ডিভিশনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। আর হচ্ছে এটির গঠন উপাদান দুইটি, ফ্রাগমোপ্লাস্ট যা সাইটোপ্লাজম থেকে আসে, আর একটি হচ্ছে প্যাকটিন জাতীয় ভেসিকল, এটি আসে গোলজি বডি থেকে। আর আরেকটি তথ্য বলেছি, এখানে মধ্যপর্দাটি পাশাপাশি অবস্থিত দুটি কোষের মাঝখানে সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে। এই হচ্ছে মধ্যপর্দা। দ্বিতীয়ত বলেছি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের ক্ষেত্রে তথ্য হচ্ছে প্রাথমিক প্রাচীরটা হচ্ছে এদের মধ্যে দ্বিতীয় স্তর, আর এর গঠন উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এই 3টি পদার্থ মধ্যপর্দার উপরে জমা হয়ে এটি একটি পাতলা স্তর তৈরি করে। এই স্তরটি 1 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হয়ে থাকে। মধ্যপর্দার অন্তঃতলে এই প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়। এর পরবর্তী তৃতীয় স্তরটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের গঠন উপাদান হচ্ছে সেলুলোজ এবং লিগনিন। সেলুলোজ এবং লিগনিন জমা হয়ে প্রাথমিক প্রাচীরের অন্তঃত্বকে জমা হয়ে সেকেন্ডারি প্রাচীরটি গঠিত হয় এবং এই স্তরটি সবচেয়ে পুরু স্তর। 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত এটি পুরু হয়ে থাকে। এই হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের ভৌত গঠন। শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের কাছে ভৌত গঠনটি ক্লিয়ার হয়েছে। এবারে দেখো আরেকটি বিষয় এখানে আছে, কূপ এলাকা। কূপ এলাকাটি হচ্ছে সবচাইতে পাতলা একটা স্তর। কূপ এর ইংরেজি হচ্ছে পিট। তোমরা খেয়াল করো কূপ এলাকার ছবিটির মধ্যে একটু দেখো, এখানে হচ্ছে এই যে পিট, পেয়ার বা এখানে কূপ এলাকা লেখা আছে। অর্থাৎ কূপ কোন জায়গাটাকে আমরা বলবো, যে জায়গায় উদ্ভিদ কোষ প্রাচীরের যে জায়গাটিতে প্রাথমিক প্রাচীর তৈরি হয় না। এই যে এখানে প্রাথমিক প্রাচীর তৈরি হয় না, মধ্যপর্দার উপরে প্রাথমিক প্রাচীর তৈরি হয় না, এই এলাকাটাকে বলা হয় কূপ। আর কূপের ইংরেজি হচ্ছে পিট। আর পেয়ার মানে জোড়া, আমরা জানি দুইটা মুখোমুখি পিট। এই যে এখানে একটা কূপ, এখানে একটা কূপ, এই দুইটি কূপ বা পিট মুখোমুখি অবস্থান করে বলে এই জায়গাটাকে বলা হয় পিট পেয়ার অঞ্চল। এখানে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। এই গেল কূপ এলাকা। শিক্ষার্থীরা, এখানে তথ্য হচ্ছে এটি সবচেয়ে পাতলা এলাকা, আর হচ্ছে মধ্যপর্দাটিকে পিট মেমব্রেনও বলা হয়, আর মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলা হয়। এবার আমরা জানব উদ্ভিদ কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের জানার আগে আমরা ভৌত গঠন যখন আলোচনা করেছি সেখান থেকে আমরা জেনেছি এর কোষ প্রাচীরটির 3টি স্তর। একটি হচ্ছে মধ্যপর্দা, একটি হচ্ছে প্রাথমিক
প্রাচীর, আরেকটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আমরা এভাবেই ধাপে ধাপে রাসায়নিক গঠনগুলো আলোচনা করে যাব। প্রথম হচ্ছে মধ্যপর্দা। আমরা আগেই জেনেছিলাম মধ্যপর্দার দুইটি গঠন উপাদান, একটি হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, আরেকটি হচ্ছে প্যাকটিন জাতীয় ভেসিকল। তো প্যাকটিন জাতীয় ভেসিকল যেটি এটি বেশি পরিমাণে থাকে, অধিক পরিমাণে মধ্যপর্দায় এটি থাকে, প্যাকটিক অ্যাসিড। আর এছাড়াও থাকে অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেট লবণ আর হচ্ছে ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ, এই দুইটাকে প্যাকটিন বলা হয়। আর অল্প পরিমাণে থাকে প্রোটোপ্যাকটিন। এই হচ্ছে মধ্যপর্দা রাসায়নিক গঠন। তাহলে এখানে আমরা কি কি পেলাম? অধিক পরিমাণে থাকে প্যাকটিক অ্যাসিড, এছাড়াও অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেট লবণ থাকে, ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ থাকে, আর অল্প পরিমাণে প্রোটোপ্যাকটিন থাকে। প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরে আগেই জেনেছি আমরা সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন থাকে। হেমিসেলুলোজে যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে জাইলান্স, অ্যারাবেন্স, গ্যালাকটেন্স ইত্যাদি পলিস্যাকারাইডস থাকে। কোথায়? হেমিসেলুলোজে। আর গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে, কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তোমাদের এটি ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে যে কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কোন হেমিসেলুলোজটি কাজ করে? উত্তর হচ্ছে জাইলোগ্লুকান। এবারে জানবো সেকেন্ডারি প্রাচীরের রাসায়নিক গঠন কি কি। রাসায়নিক উপাদান হিসেবে আমরা এখানে দেখতে পাবো সেকেন্ডারি প্রাচীরে সুবেরিন, লিগনিন, মোম জাতীয় পদার্থ থাকে। সাধারণত কোষ প্রাচীরের 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% প্যাকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন থাকে। শিক্ষার্থীরা, এই হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। আমি সংক্ষেপে আরেকবার একটু বলি, তোমরা খেয়াল করো। রাসায়নিক গঠনের মধ্যে আমরা কি কি জানলাম, কি কি আলোচনা করেছি। প্রথম ছিল মধ্যপর্দা। মধ্যপর্দার মধ্যে বেশি পরিমাণে থাকে প্যাকটিক অ্যাসিড, এছাড়াও থাকে অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ, আর এগুলোকে বলা হয় প্যাকটিন। আর এছাড়াও অল্প পরিমাণে থাকে প্রোটোপ্যাকটিন। দ্বিতীয় ধাপে প্রাথমিক প্রাচীর, এখানে গঠন উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজে যে পলিস্যাকারাইডগুলো থাকে এদের দুই একটি উদাহরণ আমরা এখানে জেনেছি, সেগুলো হচ্ছে জাইলান্স, অ্যারাবান্স, গ্যালাকটেন্স ইত্যাদি। আর গ্লাইকোপ্রোটিনে যে উপাদানগুলো থাকে সেগুলো আমরা দেখেছি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনেছি, সেটি হচ্ছে একটি হেমিসেলুলোজ যার নাম হচ্ছে জাইলোগ্লুকান, এটি কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে জেনেছি, সেটি হচ্ছে কোষ প্রাচীরে কোন উপাদানটি কত পার্সেন্ট থাকে। সেলুলোজ থাকে 40%, প্যাকটিন থাকে 30%, হেমিসেলুলোজ 20% এবং গ্লাইকোপ্রোটিন থাকে 10%। শিক্ষার্থীরা, এই গেল কোষ প্রাচীরের ভৌত এবং রাসায়নিক গঠন। এখন আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন সম্পর্কে জানব। আমরা আগেই জেনেছি কোষ প্রাচীরের প্রধান গঠন উপাদান হচ্ছে সেলুলোজ। আর এই সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত হয়। আমরা যদি সেলুলোজকে একক হিসেবে ধরি তাহলে স্ক্রিনে দেখো একটি ফ্লো চার্টের মতো আমি সূক্ষ্ম গঠনটিকে দেখিয়েছি। এখানে সেলুলোজকে একক হিসেবে ধরে ফ্লো চার্টটি যদি আমি ব্যাখ্যা করি, এভাবে করে বলা যায়
যে প্রথমে হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজটি আমরা বলেছি 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে এই সেলুলোজ গঠিত। এরপরে এই 1000 থেকে এই সেলুলোজ 1000 থেকে 3000 অণু সেলুলোজ নিয়ে এক একটি সেলুলোজ চেইন তৈরি হয়। প্রায় 100 সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। এই মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, ছোট প্রশ্নের জন্য। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমি আবার বলছি, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? উত্তর হচ্ছে মাইসেলি। প্রায় 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠিত হয়। আর 250টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু বা ফাইবার গঠন করে। আর অনেকগুলো ফাইবার মিলে কোষ প্রাচীর গঠিত হয়। এই হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। শিক্ষার্থীরা, আমরা এবার এই কোষ প্রাচীরের কাজ সম্পর্কে জানব। কোষ প্রাচীরের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কোষের সুনির্দিষ্ট আকৃতি প্রদান করা। 2, বাইরের আঘাত থেকে ভিতরের অঙ্গাণুগুলোকে বা সজীব বস্তুগুলোকে রক্ষা করা। 3, কোষের জন্য প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা প্রদান করা। 4, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করা। 5, একটি কোষ হতে অপর কোষকে পৃথক করা। এই হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান কয়েকটি কাজ। এই ছিল আজকে আমাদের উদ্ভিদ কোষ প্রাচীর নিয়ে সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি তোমরা এ থেকে উপকৃত হবে। শিক্ষার্থীরা, আজকের আলোচনার উপরে তোমাদের জন্য ছোট ছোট কয়েকটি প্রশ্ন রয়েছে, তোমরা এগুলি সমাধানের চেষ্টা করবে। প্রশ্ন 1, কোষ প্রাচীর কি? 2, কোষ প্রাচীরের স্তরগুলি কি কি? 3, হুক কি? 4, জাইলোগ্লুকান কি? 5, প্রাথমিক প্রাচীরের রাসায়নিক উপাদানগুলো উল্লেখ করো। 6, কোষ প্রাচীরের 2টি কাজ উল্লেখ করো। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা আমার সাথে পাঠে অংশগ্রহণ করেছো বলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। এইটাতে